Khalilur Rahman, Bangladesh, 99. Andreas Kakouris, Cyprus, 91. সাইপ্রাসকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ। বিশ্ব শান্তির জন্য কাজ করার অঙ্গীকার খলিলুর রহমানের, আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার বহিঃপ্রকাশ। I'd like to thank my Prime Minister, Mr. Tariq Rahman, for nominating me. Working with all of you, I envision addressing these challenges along 6 pillars of action. First, in advancing the organization's work on peace and security. বিরাট সফলতা, গ্লোবাল সফলতা, ভিজিবিলিটির সফলতা এবং বাংলাদেশের প্রতি ওয়ার্ল্ডের স্বীকৃতি। বিশেষ নীতি সহায়তা দিয়েও থামেনি খেলাপি ঋণ। 3 মাসে বেড়েছে 21,500 কোটি টাকা। ভঙ্গুর অর্থনীতিতে সমৃদ্ধি আনা সহজ নয় মন্তব্য অর্থমন্ত্রীর। বর্তমান প্রেক্ষাপটে যেখানে দারিদ্রতা বাড়ছে, যেখানে চাকরিহীনতা বাড়ছে, আমাদের প্রথমে দারিদ্রতা থেকে দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা আসামি এবং স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ। বুধবারই যুক্তিতর্ক উপস্থাপন এবং আত্মপক্ষ সমর্থন। যে কোনো পুশব্যাকের বিপক্ষে বাংলাদেশ। সীমান্ত হত্যা সহ নানা ইস্যুতে আলোচনা হবে বিজিবি বিএসএফ বৈঠকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। বিশ্ব রাজনীতির মঞ্চে এক ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে জয়ী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সদস্য দেশগুলোর মধ্যে 99টি দেশ ভোট দিয়েছে বাংলাদেশকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিস পেয়েছেন 91 ভোট। আগামী 1 বছর সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। জাতিসংঘের বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বিশ্ব শান্তি রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথা জানান তিনি। এদিকে বিজয়কে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতীক হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। Having obtained the required majority, His Excellency Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly at its 81st session. 40 বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি। বিশ্ব রাজনীতির বৃহত্তম মঞ্চ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতির আসনে বাংলাদেশ। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10টার দিকে শুরু হয় ভোটাভুটি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিপরীতে ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস কাকুরিস। ভোটাভুটি শেষে ফল ঘোষণায় উঠে আসে বাংলাদেশের অভূতপূর্ব জয়। সদস্য দেশগুলোর মধ্যে 99টি দেশ ভোট দিয়েছে বাংলাদেশকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিস পেয়েছেন 91 ভোট। আগামী 1 বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। এ সময় জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অভিনন্দন জানান বিজয়ী বাংলাদেশের প্রার্থীকে। দায়িত্ব পালন করা নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান সাধারণ অধিবেশনের নতুন সভাপতি। As I mentioned during the interactive debate, working with all of you, I envision addressing these challenges along 6 pillars of action. First, in advancing the organization's work on peace and security, I will draw inspiration from the work of more than 200,000 peacekeepers from Bangladesh who have contributed actively to international peace and security across the globe, from Cyprus to Sudan. Building on my country's experience, I would uphold the Assembly's moral and political authority and champion a holistic approach to peacekeeping and peace building that prioritizes prevention and political solution, strengthens peace building, and protects civilians. I intend to work closely with member states on how we can prevent another lost decade of development and protect the vulnerable people in developing countries. On the implementation of Agenda 2030, with the SDG Summit
2027 in mind, I will work with you all to accelerate implementation of SDGs that are lagging or regressing. এদিকে এই বিজয়কে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতার মাপকাঠি হিসাবে দেখছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বিরাট সফলতা, গ্লোবাল সফলতা, ভিজিবিলিটির সফলতা এবং বাংলাদেশের প্রতি ওয়ার্ল্ডের স্বীকৃতি। বাংলাদেশ অনেকটা গ্লোবাল ইনফ্লুয়েন্স রাখ করে and we confidently stood our candidature and won also this the position of President of the General Assembly এবং কন্টেস্ট করে আমরা জিতছি। এর আগে 1986 সালে জাতিসংঘের 41তম সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্র সচিব প্রয়াত হুমায়ুন রশিদ চৌধুরী। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই অভিনন্দন জানান তিনি। পোস্টে তারেক রহমান বলেন, এই অর্জন বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান এবং গ্রহণযোগ্যতার প্রতিফলন। নতুন দায়িত্বে খলিলুর রহমান বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখবেন এবং বহুপাক্ষিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবেন বলেও আশার তার। পাশাপাশি নতুন দায়িত্ব পালনে পররাষ্ট্রমন্ত্রীর সর্বাত্মক সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী। বিশেষ নীতি সহায়তা দিয়েও লাগাম টানা যায়নি খেলাপি ঋণের। মার্চ মাসে ব্যাংকিং খাতে মোট খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 5,88,000 কোটি টাকার উপরে, যা বিতরণকৃত ঋণের প্রায় 1/3। 3 মাসে এই খেলাপি বেড়েছে 31,500 কোটি টাকা। বিগত সময়ের জালিয়াতি সামনে চলে আসায় বাড়ছে অনাদায়ী অর্থের পরিমাণ। সুশাসন প্রতিষ্ঠা ছাড়া এই খেলাপি কমানো সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। অনিয়ম, লুটপাট আর জালিয়াতির কারণে ব্যাংকিং খাতে বেড়েই চলেছে খেলাপির পরিমাণ। বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফসিল এবং নীতি সহায়তা দিয়েও তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ডিসেম্বর শেষে কিছুটা কমলেও মার্চ প্রান্তিকে আবারও বেড়েছে খেলাপির পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ শেষে ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ 18,24,000 কোটি টাকার উপরে। এর মধ্যে খেলাপি 5,88,000 কোটি টাকার বেশি, যা বিতরণ করা ঋণের 32.26%। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের দেয়া ঋণের প্রায় 46%ই খেলাপি, আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে এ হার 30%-এর উপরে। বেসরকারি খাতে ঋণ বিতরণ না বাড়লেও ঋণের সুদহার যোগ হয়ে বেড়েছে খেলাপির হার, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণের পরিমাণ প্রায় 30,000 কোটি টাকার উপরে বৃদ্ধি পেয়েছে এবং যদি শতকরা হারে বলেন এটি বৃদ্ধি পেয়েছে 1.66%। বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করেছিল যে কিভাবে খেলাপি ঋণের হারকে কমিয়ে না যায়। পক্ষান্তরে দেখা যাচ্ছে কিছুটা বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে খেলাপি বৃদ্ধিতে এগিয়ে আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এ সময় বেসরকারি খাতে খেলাপি বেড়েছে প্রায় 26,000 কোটি টাকা, আর সরকারি ব্যাংকের ক্ষেত্রে এর পরিমাণ 3,677 কোটি টাকা। আশঙ্কাজনক হারে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। তাই যে কোনো উপায়ে এমন ঋণ কমিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠায় জোর দিয়েছেন বিশ্লেষকরা। আস্থাহীনতায় ভোগে, সুশাসনের অভাব ঘাটতি এখানে প্রচন্ড রকম। তো সুতরাং এই সমস্ত প্রতিষ্ঠান যদি সত্যিকার অর্থে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে চায়, এই মন্দ ঋণ বা খেলাপি ঋণ এটা অবশ্যই চেক দিতে হবে। খেলাপি ঋণের সাথে বাড়ছে ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতিও। চলতি বছরের প্রথম 3 মাসে প্রায় 14,500 কোটি টাকা বেড়ে প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 2,05,000 কোটি টাকার উপরে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভঙ্গুর অর্থনীতিকে রাতারাতি সমৃদ্ধি আনা সহজ নয়, এজন্য সময় প্রয়োজন বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, দেশের সব বাজেটেই নিম্ন আয়ের মানুষ বঞ্চিত হয়েছে, এবার গণতন্ত্রায়ন হবে। বাজেট নিয়ে সেমিনারে বক্তারা বলেন, বড় বাজেট বাস্তবায়নে অর্থায়ন নিশ্চিত করা কঠিন। বাংলাদেশ ব্যাংক তহবিলের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। আগামী 11 জুন সংসদে বাজেট দেবে বিএনপি সরকার। সীমাবদ্ধতার মধ্যেও মেলাতে হবে বড় অঙ্কের আয় ব্যয়ের হিসাব।
মঙ্গলবার অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত বাজেট প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনারে উঠে আসে বাজেটের নানা দিক। বলা হয়, অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা দরকার, ঋণ গ্রহণেও হতে হবে সতর্ক, বাংলাদেশ ব্যাংক তহবিলের যথার্থ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা যারা স্পিনিং মিলের মালিক আছে, আমরা যারা তুলা কিনতাম, আমাদের টাকা ডিভ্যালুয়েশনে 45% আপনার টাকার মান হারিয়ে গেছে। তাহলে সেই টাকার সমন্বয় ব্যাংকে করতে হবে, কিন্তু ব্যাংক সেটা করছে না। ঋণ পরিশোধের সুদের হার এগুলোর পরিমাণ কিন্তু বাড়ছে এবং আইএমএফ এর ক্যাটাগরিতে আমরা আগে ছিলাম লো রিস্ক এই ঋণ ডেট সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে, এখন আমরা মডারেট লেভেলে এসে গেছি, অর্থাৎ সেখানেও খেয়াল রাখতে হবে। অর্থমন্ত্রী মনে করেন, এতদিন বাজেট দেয়া হলেও বঞ্চিত হয়েছে হতদরিদ্র মানুষ। ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। যারা নিম্ন আয়ের মানুষ তারা সবসময় বঞ্চিত, কিন্তু এবং এই কারণে আর বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যেখানে দারিদ্রতা বাড়ছে, যেখানে চাকরিহীনতা বাড়ছে, আমাদের প্রথমে দারিদ্রতাটাকে, দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে। দাবি করেন, এবারের বাজেট হবে অন্তর্ভুক্তিমূলক। প্রকল্প বাস্তবায়নে ড্যাশবোর্ড খোলা হয়েছে। কার কারণে কাজ থমকে যাচ্ছে তা স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। প্রত্যেক মিনিস্ট্রিতে একটা ড্যাশবোর্ড থাকবে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে ড্যাশবোর্ড থাকবে, প্রাইম মিনিস্টার অফিসে ড্যাশবোর্ড থাকবে। এভরি প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্ট যেগুলো আমরা নেব, প্রত্যেকটা প্রজেক্ট ড্যাশবোর্ডে থাকবে। এটা প্রগ্রেস, ডেইলি প্রগ্রেস। কোনো কেউ যদি টাইম ফেল করে এটা ফ্লাশ করবে ড্যাশবোর্ডে। সুতরাং ওই পয়েন্টে কার জন্য এটা দিলে হয়েছে আইডেন্টিফাই করে অ্যাকশন উইল বি টেকেন। ব্যক্তিখাত যাতে হয়রানি না হয় সেদিকে দৃষ্টি দেবে সরকার। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অভিযোগ গঠনের পরদিনই শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলা সাক্ষ্য গ্রহণ শেষ করা হলো। প্রথম দিন রামিসার পরিবার, পুলিশ কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট সহ সাক্ষ্য দেন 16 জন। এতে উঠে আসে রামিসা হত্যার লোমহর্ষক তথ্য। তদন্ত কর্মকর্তা বলেন, রামিসা ধর্ষণ এবং হত্যায় সোহেল রানা এবং স্বপ্না খাতুন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায়নি। সন্তান হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে রামিসার পরিবার। বুধবার আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থন শেষে যুক্তিতর্ক উপস্থাপন হতে পারে। সোমবারই অভিযোগ গঠনের মধ্য দিয়ে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এদিনই সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার নির্ধারণ করা হয়। সাক্ষ্য দিতে আদালতে হাজির হন রামিসার মা, বাবা, বোন, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ ও ম্যাজিস্ট্রেট সহ 16 জন। রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মধ্য দিয়েই শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন শিশুটির মাও। তাদের বর্ণনায় উঠে আসে সোহেল রানা ও তার স্ত্রীর নৃশংসতা। সাক্ষ্যতে রামিসার মা বলেন, আকুতি মিনতি করে বারবার বললেও দরজা খোলেনি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, আলোচিত এই হত্যাকাণ্ডে সোহেল ও স্বপ্না ছাড়া তৃতীয় কারো জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি। যিনি পোস্টমর্টেম করেছেন তিনি তার পোস্টমর্টেমের ওপিনিয়নে আজকে উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, দেয়ার আর সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার যেহেতু মৃত্যু হয়েছে, তাহলে হত্যা এবং ধর্ষণ দুটোই প্রমাণিত হয়ে গেছে। সাক্ষ্য দেওয়ার এক পর্যায়ে আদালতের ভেতরে কান্নায় ভেঙে পড়েন রামিসাকে উদ্ধার করে জব্দ তালিকা তৈরি করা পুলিশ কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসক। একদিনেই 16 জনের জবানবন্দি নিয়ে সাক্ষ্য ও জেরা শেষ করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণের স্বার্থে সাফিসিয়েন্ট উইটনেস এবং তাদের মাধ্যমে এভিডেন্স আদালতে উপস্থাপিত করা হয়েছে এবং আমরা অবশ্যই সর্বোচ্চ শাস্তির জন্য আর্গুমেন্টে আমরা যখন সাবমিশন রাখবো তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ, আমরা সর্বোচ্চ শাস্তির জন্যই আর্গুমেন্ট করব আজকে রেকর্ডেড এভিডেন্সের আলোকে। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, ন্যায় বিচারের স্বার্থেই তিনি লড়ে যাবেন। চুক্তিতর্কে তুলে ধরবেন সোহেল দোষী নাকি নির্দোষ। স্টেট ডিফেন্স লয়ার হিসেবে যেই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, এই ধরনের একটা অপরাধ, এটা আমি আমার সেই দায়িত্বটুকু আসামি পক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি। রামিসার পরিবার জানান, সন্তান হত্যার ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি চান তারা। এটা ন্যায় এবং
এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা এবং এর পাশাপাশি বাংলাদেশে আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মমভাবে খালি না হয়, কোনো বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোনো বাবা মা যেন আমার মতো এই বাদপুটে এসে দাঁড়াতে না হয়। বুধবার মামলার আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন যে কোনো পুশব্যাকের বিপক্ষে বাংলাদেশ, বলেন সীমান্তের সবগুলো ঘটনায় বর্ডার কিলিং নয়। সচিবালয় এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি। রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার বিচার দ্রুত শেষ হবে বলেও আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি জানান, আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনা তদন্ত হচ্ছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাতায়াত সহ কোরবানি ঈদ নির্বিঘ্নে পালিত হয়েছে বলেও মন্তব্য তার। জানান, যানজট নিরসনে অটোরিকশা চালকদের জন্য বিকল্প ব্যবস্থা করছে সরকার। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশিং বা পুশব্যাক এগুলার বিপক্ষে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই। এদিকে রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বুধবার প্রতিবেদন জমা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। পৃথকভাবে স্বাস্থ্য অধিদপ্তরে তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়া হবে 4 জুন। তবে এরই মধ্যে আদ্দিন হাসপাতালে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ে। অন্যদিকে মঙ্গলবার ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলে তথ্যপত্র নিয়েছে রমনা থানা পুলিশ। 6 নবজাতকের মৃত্যুর ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়, আর এই প্রতিবেদন নিয়ে হেলে ফেলার সুযোগ নেই বলছে তদন্তকারী সংস্থাগুলো। হাম পরিস্থিতির খবর। হাম উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 6 জনের। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন 4 জন। এছাড়া সিলেটে 1 এবং রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে আরও 1 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 1334 জন। ফরিদপুরে 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছে 54 জন, আর 67 জন নতুন রোগী ভর্তি হয়েছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে। মোট চিকিৎসাধীন 265 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় বাড়ছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী স্বজনদের। হাম এবং উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝেও। তার উপর এবছর চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, তাই পরিস্থিতি সংকটময় হওয়ার আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে চায় সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন, বিশেষজ্ঞ চিকিৎসক, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি হাসপাতালে 10% ফ্রি বেড রাখা, হাসপাতালগুলোতে পর্যাপ্ত ফ্লুইড ও স্যালাইনের মজুদ বাড়ানো। পাশাপাশি ডাক্তার কোনো ভিজিট নেবেন না, শুধু ওষুধ আর খাওয়ার টাকা দেবে রোগী। সেই সাথে থাকছে বিশেষায়িত চিকিৎসা ও ডেঙ্গু রোধে 3 মাস ব্যাপী সচেতনতামূলক কার্যক্রম। আমরা চেষ্টা করতেছি ডেঙ্গু যাতে জিরো থাকে। ডেঙ্গুর জন্য 10% দিবেন, ইনভেস্টিগেশন 80% কম নেবেন। 10,000 টাকা হইলে 80% 8,000 টাকা মাফ দিতে হবে না। বেড ফ্রি, ডাক্তার ভিজিট ফ্রি, খাওয়ার রোগীর, ওষুধ কেনা রোগীর। 2 দফা জানাজা শেষে ভোলায় বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। গ্রামের বাড়ি কোড়ালিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় প্রবীণ এই রাজনীতিবিদকে। এর আগে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে হয় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লোকে লোকারণ্য হয়ে ওঠে বিদ্যালয় মাঠ। স্থানীয়রা বলেন, তোফায়েল আহমেদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। চিরনিদ্রায় শায়িত হলেন 69-এর গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ। দুপুরে হেলিকপ্টারে করে রাজধানী ঢাকা থেকে তার মরদেহ নেওয়া হয় নিজ জেলা ভোলায়। হেলিপ্যাড থেকে মরদেহ নিয়ে ফ্রিজিং অ্যাম্বুলেন্স পৌঁছায় জানাজা স্থল ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে 60-এর দশকের ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদকে গার্ড অব অনার প্রদান করে প্রশাসন। বাদ জোহর হয় সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দ্বিতীয় জানাজা। বর্ষিয়ান এই রাজনীতিকের জানাজায় অংশ নেন সর্বস্তরের হাজারো মানুষ। লোকে লোকারণ্য হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। স্থানীয়রা বলেন, তোফায়েল আহমেদ শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন জেলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তোফায়েল আহমেদ একজন জাতীয় নেতা, জাতীয় বীর, একজন স্বাধীনতার অন্যতম সংগঠক, 70-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, বঙ্গবন্ধুর একান্ত আপনজন এবং কাছের লোক ছিলেন।
রেসকোর্স ময়দানে তিনি বঙ্গবন্ধুতে ভূষিত করেছেন। আজকে তিনি আর নেই। দেশের নেতা, আন্তর্জাতিক নেতা, আমরা আজকে তোফায়েল আহমেদের শেষ বিদায় বেলায় তাকে এক নজর দেখতে এসেছি। বেলা 4টার দিকে গ্রামের বাড়ি কোরালিয়ায় তৃতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় 9 বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদের মরদেহ। বাবা, মা ও স্ত্রীর কবরের পাশে শেষ শয্যায় শায়িত হন দেশের রাজনীতির নানা বাকবদলের সাক্ষী তোফায়েল আহমেদ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আমাদের যমুনা নিউজ। এখনকার মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।